ঈদ মোবারক সবাইকে সবাইকে স্বাগত জানাই ঈদের বিশেষ রাজকাহনে। আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠানে এমন একজন মানুষ এসে যুক্ত হয়েছেন যিনি আমাদের আজকের অতিথি। সেই অতিথিকে সবাই আপনারা চেনেন, কারণ সকলের তিনি প্রিয়। সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল মানুষের প্রিয় হয়ে ওঠা এই মানুষটি কোনোদিন রাজনীতি না করেও রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন তিনি সুযোগ পেয়েছেন জনগণের সেবা করার জন্য এবং জনগণকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে এই দেশের মানুষ সবসময় সুস্বাস্থ্যের অধিকারী থাকে এবং তাদের যাতে সহজে রোগ মুক্তি ঘটে। এবং এই আমাদের রোগ মুক্তির জন্য যিনি সবসময় কাজ করে যাওয়ার প্রত্যয় দেখিয়েছেন আজীবন, তিনি হয়েছেন এই দেশের স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সাথে আজ বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। এবং শুধু তিনি একা নন, তার পরিবারের সদস্যরাও আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে, যাতে আমরা তাদের মাধ্যমেও জানতে পারি এক সামন্তলাল সেন আসলে বাইরে এবং পরিবারের ভেতরে কেমন মানুষ। সবাইকে স্বাগত জানাই ঈদের এই অনুষ্ঠানে এবং স্বাগত জানাই আপনাদের সবাইকে। ঈদ মুবারক স্যার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আজ আমরা আপনার কাছে এসেছি শুধু বাংলাদেশের মানুষের স্বাস্থ্য খাতে কতখানি আপনি পরিবর্তন করতে চান তা জানতে নয়, আমরা জানতে চাই আপনি আসলে আপনার ব্যক্তিগত জীবনের যা কিছু স্বপ্ন দেখেছেন, যা কিছু দেখেন তা আমাদের জানাবেন কিনা সেটা জানতো। এবং শুরুই আমি করতে চাই যে হঠাৎ করে যে খবরটা আপনার কাছে এলো, যদিও আমরা নানাভাবে জানার চেষ্টা করেছি, তারপর আবার একটু জানি যে আপনার কাছে যেদিন খবরটা এলো যে আপনি মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত হচ্ছেন, কেমন ছিল সেদিনকার অনুভূতি? অনেক ধন্যবাদ, ঈদ মোবারক। আমি ডিবিসিকে ধন্যবাদ দিই যে আমাকে আজকে আমার পরিবার সহ এখানে এই কথা বলার সুযোগের জন্য। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। তো কথাটা যা বলছিলেন সত্যি, আমি 4 মাস হয়ে গেল, হঠাৎ একদিন আমি বাসায় বসে টেলিভিশন দেখছি, নাটক দেখছি, হঠাৎ একটা টেলিফোন আসলো, মন্ত্রী পরিষদ সচিব, ওনার নাম্বারটা আমার কাছে সেভ ছিল। যাই আমি ধরে বুঝলাম যে হয়তো কোনো রুগীর জন্য আমাকে রিকোয়েস্ট করবে নাকি। উনি আমাকে প্রথমেই বললেন যে স্যার আপনাকে অভিনন্দন। তো আমি বললাম যে আমাকে কেন অভিনন্দন, যে আপনার নাম মন্ত্রী পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্ভুক্ত করেছেন। আমি শোনার পরে একটু পাজল হয়ে গেলাম, আমি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ অনেক সময় তো অনেক ভুয়া টেলিফোন আসে বাংলাদেশে। আমি পরবর্তীতে যখন টেলিভিশনে স্ক্রলিংয়ে আমার নাম দেখলাম, তখন আমি বুঝলাম যে আমি মন্ত্রী হতে চলছি। অফকোর্স এটা আমার জন্য অপ্রত্যাশিত, কারণ আমি কোনোদিন স্বপ্নও ভাবি নেই, কারণ আমি রাজনীতির ধারে কাছেও যাই নেই যে আমি কোনোদিন মন্ত্রী হব। আমি সারা জীবন আমার সাবজেক্ট যেটা বার্ন নিয়ে আমি কাজ করছি, এবং এই সূত্রেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কাছে গিয়েছিলাম বার্ন হাসপাতাল বানানোর জন্য। কিন্তু উনি যে আমাকে এরকম একটা উপহার দিবেন এটা আমি স্বপ্ন ভাবতে পারিনি। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী না, আমি উনি এবং ওনার ছোটো বোন রেহানা দুজনের কাছে কৃতজ্ঞ। একটা সময় ছিল যে আপনি নিশ্চয়ই বার্ন ইনস্টিটিউট করার চেষ্টা করেছেন এবং আপনি যে ঢাকা মেডিকেলে খুব অল্প পরিসরে যেটা শুরু করেছিলেন সেটা একটা বড় হাসপাতাল পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই স্বপ্নটা বাদে আপনি কি অন্য অনেক ধরনের স্বপ্ন দেখতেন কিনা স্বাস্থ্য খাত নিয়ে? আমি স্বপ্ন দেখতাম অ্যাকচুয়ালি, আমি যখন ডাক্তার হই, আমি ডাক্তারি পাশ করার পরে আমাদের আমলে ইন্টার্নশিপ করার পরে, আমি 73-র কথা বলছি, আমাদেরকে গ্রামে যেতে হতো আগে কম্পালসারি। তো আমি ইন্টার্নশিপ করার পরে বানিয়াচং গিয়েছিলাম। বানিয়াচং একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, যেখানে এখন তো যাতায়াত অনেক সুন্দর, তখন রাস্তাঘাট ছিল না। আমি নৌকায় যেতাম, সাইকেলে যেতাম। তখন থেকে আমার একটা চিন্তা ছিল যে মানে হেলথ সেক্টরে যে কি করে মানুষের উপকার করা যায়, মানে যেটা আমি বলতে চাচ্ছি, তখন তো এত প্রবলেম ছিল না, তাই না? তখন তো মানুষও কম ছিল তখন তো। কিন্তু পরবর্তীতে আমি যখন সরার্দি হসপিটালে প্রথমে বার্নে যোগদান করলাম মাত্র 5টা বেড দিয়ে, তখন আবার আমার মানে আমি তখন ভাবি নাই যে আমি প্লাস্টিক সার্জন হব। আমাকে যখন ডক্টর গাস্ট অর্থোপেডিক সার্জন ছিলেন বললেন ইউ জয়েন ইন দ্য প্লাস্টিক সার্জন, আমি কিন্তু খুব মানে নিজেকে হিরো হিরো মনে হচ্ছিল। প্লাস্টিক সার্জন বিরাট জিনিস, অনেক টাকা পয়সার মালিক হব, আমেরিকা চলে যাব, এই ধরনেরই। কিন্তু পরবর্তীতে আমি ঢাকা মেডিকেলে জয়েন করার পরে বার্ন রোগীর দুর্দশা দেখে আমার জীবনের সব স্বপ্ন চলে গেল। আমি ভাবলাম যে না, আমি কোথাও যাব না, আমি দেশেই থাকবো। তখন ব্যক্তিগত স্বপ্নের চেয়ে দেশের স্বপ্ন, হ্যাঁ, আমি নিজের কথা তখন চিন্তা করি। আমি অনেক সুযোগ পেয়েছিলাম। এখন তো বিদেশে গিয়ে চাকরি করা, পড়াশোনা অনেক কঠিন। আমাদের সময় তো চিঠি দিয়ে নিয়ে যেত, আমি চিঠি পেয়েছিলাম কিন্তু আমি যাইনি।
আমি আপনার কাছে আসবো, পরিবারের সাথে একটু পরিচিত হয়ে তাদেরও আমরা এই আলোচনাতে নেই। আমাদের সাথে রত্না সেন আছেন, সহধর্মিণী সামন্তলাল সেনের। অনেক ধন্যবাদ ম্যাম, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। সাথে আছেন অনাবিল সেনও, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। শুরুই আমি ম্যামকে দিয়ে করতে চাই। অনুভূতি শুনছিলাম আমরা মাননীয় মন্ত্রীর। সেদিন আপনাকে যখন খবরটা তার কাছ থেকে এলো, নিশ্চয়ই তিনি বলেছেন আপনাকে খবরটা, মানে কিভাবে আপনি জানলেন যে তিনি মন্ত্রী হয়েছেন? আমরা পাশাপাশি বসে নাটক দেখছিলাম। আচ্ছা, তখন হঠাৎ করে উনি ফোনে কথা বলছেন, শুনছি যে কথা বলছেন, ওইদিকে কি বলছে সেটা তো আমি জানি না। তারপরে ফোনটা রেখে বলছে আমাকে তো মন্ত্রী ডাক দিয়েছে। আমিও অবাক হয়ে গেছি, কখনো ভাবি নেই যে এরকম একটা প্রস্তাব আসবে। তারপরে তো আমরা স্ক্রলিং দেখলাম, আমি সঙ্গে সঙ্গে বললাম আমার ভাসুর নিচতলায় থাকে, ওনাকে খবর দাও আসার জন্য, যে ফ্যামিলিভাবে এটা ডিসকাস করি সবাই মিলে। তার মানে অবাক হওয়া একটা খবর পেয়েছিলেন। হ্যাঁ। এমন অবাক হওয়া খবর কি আপনার জীবনে, যদি আমরা বলি, দুই একটা ঘটেছে? না, এরকম অবাক হওয়ার খবর কখনোই ঘটেনি। যখন ঘটেছে তখন আপনার কি মনে হয়েছে? আসলে আপনি তো এই দেশের নাগরিক, এই দেশে থাকেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাও দেখেন, মাননীয় মন্ত্রীর অবস্থানও আপনি জানেন। আপনার কি মনে হয়েছে যে এটার আসলে তিনি মন্ত্রী হওয়াতে একটা বড় ধরনের পরিবর্তন হবে, এই ধরনের কিছু মনে হয়েছে কিনা? আমার আশা ছিল, আমি বলছি যে তুমি যদি না পারো তাহলে আর কেউ পারবে না বাংলাদেশে, কেন তোমার অনেক অভিজ্ঞতা আছে, এত বছর কাজ করেছো, প্রায় সবার সাথে মানে বিভিন্ন হাসপাতালে গেছো, বিভিন্ন জায়গায় করছো, সবার সাথে আলাপ পরিচিত আছে, যখন যে ডাকছে তুমি গেছো, তাই তোমার হেলথ সেক্টর নিয়ে অ্যাওয়ারনেস অনেক বেশি আছে। তুমি যদি না পারো আর কেউ পারবে না। সেই আশা এবং সেই উৎসাহ আপনার কাছ থেকে ছিল। আমি আসবো একটু সামন্তলাল কেমন মানুষ, পরিবারের বাইরে, সেটা নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে সবচেয়ে ভালো জানতে পারবো। কিন্তু তার আগে অনাবিল সেনের সাথে আমরা একটু কথা বলতে চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতেই জানতে চাই আপনি কি করছেন এবং আপনি যা করছেন তার পেছনে মাননীয় মন্ত্রীর অবদান কতখানি, তার উৎসাহ কতখানি? আমি এখন পিএইচডি করছি এপিডেমিওলজিতে। আমি একজন ডাক্তার, আমি ডাক্তারি পাশ করে আমি কিছুদিন এখানে ঢাকায় চাকরি করে বিভিন্ন একটা মেডিকেল কলেজে চাকরি করেছি, তারপরে একটা এনজিওতে চাকরি করেছি, তারপরে পাবলিক হেলথে যেহেতু আমার ক্যারিয়ার করার সবসময় ইচ্ছা ছিল, আমি তারপরে আমার মাস্টার্স ইন পাবলিক হেলথ করতে ইউএসএতে চলে যাই, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা চ্যাপেল হিল। অ্যান্ড তারপরে আমার নেক্সট স্টেপ ছিল পিএইচডি করা। সো আমি এখন পিএইচডি ইন এপিডেমিওলজি করছি অ্যান্ড আমার ফার্স্ট ইয়ার শেষ হলো। সো আমার ক্যারিয়ার পাবলিক হেলথে অ্যান্ড আমার রিসার্চও সব পাবলিক হেলথ এরিয়াতে। পিএইচডি শেষ করে দেশে ফিরবেন? দেখা যাক এখানে সবাই। বাবা বাংলাদেশের খুবই নাম করা ডাক্তার, সেটা তো শুরু থেকেই আপনি জানেন। পরবর্তীতে তিনি মন্ত্রী হয়েছেন। একজন নাম করা ডাক্তার যিনি মানুষের সেবায় সবসময় কাজ করেছেন, তার হঠাৎ মন্ত্রী হওয়াতে তার যে সুনাম, মানুষকে সেবা করার যে সুযোগ, আপনি কি মনে করেন দুটোকে আসলে বিপরীতমুখীভাবে মানে ব্যাহত করবে কাজ করার ক্ষেত্রে, নাকি? না, বিপরীতমুখীভাবে কাজ করবে না। আপনি আমার বাবার অবদানটা জিজ্ঞেস করেছিলেন আমার ইয়েতে। আমার বাবা একজন, এটা সবাই জানে, আমি নিজের ছেলে হিসেবে বলছি না, আমার বাবা একটা ক্লিন ক্যারেক্টারের মানুষ অ্যান্ড ইজ ভেরি ওয়েল লাভড। সো এই দুইটা কন্ট্রাস্টিং না একইভাবেই কাজ করতে পারে। অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার কাছে ফিরি। আপনি শুরু করেছিলেন একদম শুরু থেকে, একটা ক্লিনিকে কাজ করতেন, বোধহয় আরোগ্য নিকেতন বা এই ধরনের কিছু নাম ছিল আমার যতটুকু মনে পড়ে। আপনি শুরু করেছিলেন সেই জায়গা থেকে, কিন্তু এখনকার বেশিরভাগ ডাক্তারই সেটা চায় না। তারা চায় এমবিবিএস হয়ে আমি একটা বড় হাসপাতালে চলে যাব, আমি গ্রামে যাব না, কোথাও কাজ করব না। পরিবর্তনটা দেশে হঠাৎ করে হয়েছে, ফলে হচ্ছে গ্রামের মানুষরা এই যে সেবা যেটা আপনারা করতে চাইতেন সেটা পায় না। আপনার কি মনে হয় যে সেটা আপনি শুরু করাতে পারবেন এখনকার ডাক্তারদের দিয়ে? পারবো, আমার বিশ্বাস আছে আমি পারবো। কারণ আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে তৃণমূল মানুষের সেবাটাকে আমাকে নিশ্চিত করতে হবে। এই কিছুদিন আগে আমি জেনেভা এবং ইংল্যান্ড সফর করেছিলাম। আমি জেনেভার ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে গিয়েছি, সেখানে বিভিন্ন দেশের মন্ত্রীরা, আমি দেখলাম যে হেলথ সেক্টরকে ইমপ্রুভ করতে গেলে প্রাইমারি হেলথ কেয়ারটাকে ইমপ্রুভ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা যদি বাংলাদেশের পুরা হেলথ সেক্টরকে চেঞ্জ আনতে চাই, তাহলে আমাকে গ্রামের মানুষের প্রাইমারি হেলথ কেয়ার যেটা, সেটাকে অবশ্যই
উন্নতি করতে হবে। এবং এই ব্যাপারে আমি কাজ শুরু করেছি। আমি এ নিয়ে বেশ চিন্তাভাবনাও করছি যে আমরা কি করে স্ট্যান্ডার্ড সেট আপ তৈরি করে যে গ্রামে যেন ডাক্তার থাকে। গ্রামে আমাদের একটা নিয়ম আছে যে পাশ করার ইন্টার্নশিপ করার পরে 2 বছর, কিন্তু দেখা যায় অনেক সময় ডেপুটেশনে করে ডাক্তাররা চলে আসে পড়াশোনার জন্য। ওই গ্যাপটা, এখানে ডাক্তারের স্বল্পতাও আছে। আমরা চেষ্টা করব যে যদি দ্রুত আমরা কোনো স্পেশাল বিসিএস এর মাধ্যমে কিছু ডাক্তার নিতে পারি, তাহলে আমরা হয়তো এটা পারবো। কিন্তু এখন আমি যেটা বলি আমার ডাক্তারদেরকে, যে আমি যখন কাজ করছি তখন তো হাতে মোবাইলও ছিল না, এখন তো সারা পৃথিবী হাতে। তো সুতরাং 2 বছর চাকরি করা গ্রামে কোনো ব্যাপারই না, এবং 2 বছর চাকরি করাটা অবশ্যই করতে হবে। এবং আমি যদি ডাক্তারদের বাসস্থান অফিস ঠিক মতো করে দিতে পারি, তখন আমি ডাক্তারকে কিন্তু ফোর্স করতে পারবো, না গেলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। সুতরাং আপনি এই যে এক গ্রাম পর্যায়ে একদম প্রাথমিক স্বাস্থ্যসেবার দিকে যে নজর দিয়েছেন, সেটার অন্যতম একটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কমিউনিটি ক্লিনিকের কথা বলেন, যেটার সাথে সম্পৃক্ত একটার সাথে একটা। কমিউনিটি ক্লিনিক একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পরে মনে হয়েছে যে সেটি আসলে এগোতে পারছে না, যে কোনো কারণেই হোক। আপনার কাছে কেন মানে কি মনে হয় যে কেন এগোতে পারছে না আসলে কমিউনিটি ক্লিনিক? কমিউনিটি ক্লিনিক একটা সাংঘাতিক বিরাট উদ্যোগ। আমি আপনাকে বললাম, এই যে কিছুদিন আগে আমি জেনেভাতে যখন গেলাম, অনেক সাইড ইভেন্টে আমাকে জয়েন করতে হবে। প্রত্যেকটা দেশের মন্ত্রী, আপনারা বিশ্বাস করবেন যে তাদের বক্তৃতায় প্রথমেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নাম নিয়ে বলছে যে শেখ হাসিনা অব বাংলাদেশ ইজ আওয়ার রোল মডেল, শি হ্যাজ স্টার্টেড দিস কমিউনিটি ক্লিনিক। সুতরাং কমিউনিটি ক্লিনিক আমি মনে করি অবশ্যই, হ্যাঁ, কমিউনিটি ক্লিনিক এখন ওইভাবে কাজ করছে না, তার কারণ হচ্ছে কিছু জনবলের অভাব আছে। আমি অনেক কমিউনিটি ক্লিনিক ভিজিট করেছি, আমি সামনেও করব। আমার টার্গেট হচ্ছে কমিউনিটি ক্লিনিকটাকে অবশ্যই আরও শক্তিশালী করতে হবে। এই যে মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু, এই যদি কমিউনিটি ক্লিনিকে যদি আমরা অ্যান্টিনেটাল চেক আপ যেটাকে বলা হয়, মানে প্রসব বাচ্চা হওয়ার আগে যে চেক আপগুলো, এগুলো যদি কমিউনিটি ক্লিনিকে আমরা এনশিওর করতে পারি, এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার, তাহলে কিন্তু আমি এই এত বড় বড় হাসপাতালের দরকার হবে না, হাসপাতালে এত রুগী আসবে না। এই আমি গতকালই রূপগঞ্জে গিয়েছিলাম, রূপগঞ্জ থানা হেলথ কমপ্লেক্সে। আমি ওদের কমিউনিটি এনসিডির খাতা খুলে দেখলাম যে ম্যাক্সিমাম রুগী আসছে সব সবারই ব্লাড প্রেশার, মানে চেক আপ করায় না। মানুষের মনে এই অ্যাওয়ারনেসটা তৈরি করে চেক আপ করতে হবে, এইগুলোকে আমাকে মানে আমার টপ প্রায়োরিটি আমি মনে করি। এবং আপনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে স্থানীয় সাংসদরা যদি আপনাকে সহায়তা করে তাহলে আপনি সব কিছু করতে পারবেন, তাহলে ওই এলাকাটাই আপনার আয়ত্ত চলে আসবে। রাজনীতি তো খুব জটিল জিনিস, আমরা সবসময় রাজনীতিবিদদের অনেক জটিলভাবে চিন্তা করতে দেখি, আবার অনেকে আছে ভালো চিন্তাও করেন। কিন্তু অন্য সংসদ সদস্যরা আপনাকে সাহায্য করবে এই ব্যাপারে, আপনি কি সেই আত্মবিশ্বাসটা পান? আমার মনে হয় করবেন, কারণ আমি যতজন সংসদ সদস্যের সাথে কথা বলেছি এবং তারা আমাকে সাহায্য, এবং যে কয়েক জায়গায় গিয়েছি, ধরুন গতকাল যে রূপগঞ্জে গেলাম, সেখানে স্থানীয় সংসদ জনাব গোলাম দস্তগীর সাহেব, আমি ঠিক 8টায় টাইম দিছি, আমি ঠিক 8:15টায় পৌঁছে গেছি সকালে, উনিও ঠিক চলে আসছেন। আমি যখন নড়াইলে গেলাম, মাশরাফি তো একটা ওয়ার্ল্ডের একটা বিরাট রোল মডেল, সেও কিন্তু একদম টাইম মতো সমস্ত সময় আমার সঙ্গে ছিল। এরকম আরও অনেক উদাহরণ আছে রাজশাহীতে, যারা সাংসদরা আমাকে সাহায্য করছেন। এবং আমি যেটা মনে করি, সংসদ সদস্যরা যদি ওনাদের এলাকার হেলথ কমপ্লেক্সে গিয়ে নিজের ব্লাড প্রেশারটাও চেক করেন, তাহলে কিন্তু মানুষের কনফিডেন্স ফিরে আসবে। এটা নিয়ে মাননীয় মন্ত্রী আপনার সাথে কথা বলবো, যে এই দেশের মানুষ আসলে এই দেশের স্বাস্থ্য খাত নিয়ে কনফিডেন্স পায় না, মানে বিশ্বাস পায় না যে আমি ঠিক থাকবো। এই বিশ্বাসটা, আপনার প্রতি যে বিশ্বাস, সেটা ডাইভার্ট করতে পারবেন কিনা স্বাস্থ্য খাতে, আমি উত্তর জানবো। তার আগে আমি রত্না সেনের কাছে যেতে চাই। ম্যাম, একজন ডাক্তার দিনে সবসময় অভিযোগ থাকে যে তারা পরিবারকে সময় দিতে পারে না, তারপর আবার তিনি মন্ত্রী, পুরোটা মিলে মানে আপনার কি মনে হয় যে আপনার যা কিছু প্রাপ্য ছিল তার কাছ থেকে সময়, পারিবারিকভাবে অবস্থান, সেটা আপনি পান, আপনার কোনো অভিযোগ নাই? অভিযোগ নাই বলবো না, আমি তো বলছি মন্ত্রী হয়ে আমার থেকে দূরে চলে গেছো, তার মধ্যেও চেষ্টা করে যথেষ্ট সময় দেওয়ার। আমার কিন্তু সবসময় একটা ছিল যে, কল্পনা ছিল যে ডাক্তারদের ওয়াইফদের কোনো পার্সোনাল লাইফ থাকে না, তার জন্য আমি সবসময় বলতাম আমি ডাক্তার বিয়ে করব না। কিন্তু এমনই হলো
ভালোবাসা এমনই জিনিস যে ডাক্তারকেই পছন্দ করে। তার মানে আমরা একটা ক্লু পেলাম যে ভালোবাসার বিয়ে। আমরা এটা একটু শুনি, ভালোবাসে বিয়ে করেছেন নাকি বিয়ের পর ভালোবাসা হয়েছে? না, ভালোবেসেই বিয়ে করছি। ভালোবেসেই বিয়ে করেছেন। অনেক আগের থেকে নিশ্চয়ই এই সম্পর্ক সুদৃঢ়। বিবাহিত জীবনের কত বছর পার করলেন একসাথে? একসাথে তো আমরা 42 বছর। অনেক দিন। আপনি একজন ডাক্তার সামন্তলাল সেন, একজন মন্ত্রী 44 বছর। 44 বছর। একজন ডাক্তার সামন্তলাল সেন, একজন মন্ত্রী সামন্তলাল সেন, একজন সাধারণ মানুষ অথবা একজন স্বামী, এই 4 ক্যাটাগরির মধ্যে বেস্ট কাকে লাগে আপনার? বেস্ট আমার লাগে ঠিক বলবো না কোনো স্পেশাল রোল, আমি বলবো যে তার মধ্যে কোনো লুকানো কিছু নাই, যেমন আছে তেমনই অ্যাকসেপ্ট করতে হবে তাকে। এই যে লোকানো কিছু নাই, মানে যে মানুষটা সৎ মানুষ হ্যাঁ, সেটাই তার ফেস, হ্যাঁ, কোনো দ্বিতীয় সেটাই। কোনো চেহারা তার নাই। এটাই না। কিন্তু দেশের মানুষজন হ্যাঁ। তাকে এই কারণেই তাকে আর অসম্ভব, সেটাই আমাকে অ্যাট্রাক্ট করছে। এবং এই 4টা রোলে সেটাই আসলে সবচেয়ে বড় পয়েন্ট তাকে পছন্দ করার জন্য। অনাবিল সেন, বাবা তো বাবাই সবার কাছে, সে মন্ত্রী হোক, ডাক্তার হোক, যা কিছু হোক, বাবার কি সবচেয়ে ভালো লাগে? এই 4টা রোল যখন বলছেন আমি তখন বলছি বাবার রোলটা সবচেয়ে ভালো আমার মনে হয়। আমার বাবার অনেক গুণ আছে, আমি এটা শুরু করলে আমি এই শেষ করতে পারবো না। শেষ তো করতেই পারবো না, এটা কালকে পর্যন্ত এই এপিসোডটা চলে যাবে। কিন্তু আমি বলবো আমার বাবার মোরাল যে ক্যারেক্টার এটা খুবই স্ট্রং, তার যে ভ্যালু, সে যে আদর্শগুলো নিয়ে বড় হয়েছে সে ওইগুলোকে তার নিজের কাছে খুব ধরে রাখে, সে ওই মোরাল ভ্যালিউগুলোর থেকে কখনো বাজ করে না, অনেক স্ট্রং। আর তাছাড়াও আমি বলবো আমার বাবা এই ক্যারেক্টারগুলো আছে যখন যেই রোলে কাজ করে সেই রোলটাতে খুবই সিরিয়াসলি, আপনি বলছেন সে ডাক্তারও যখন ডাক্তারি করে সে খুবই সিরিয়াসলি তার কাজ নেয়, সেই কাজটা পুরো সিনসিয়ারিটি নিয়ে করে। সে মন্ত্রীর এখন দায়িত্ব পালন করছে, সে এটাও সিনসিয়ারিটি পালন করছে। কিন্তু যখন সে বাসায় আসে সে ওই সিনসিয়ারিটি নিয়েই কিন্তু আমাদের সাথে একজন বাবা হিসাবে ইন্টারঅ্যাক্ট করে সবসময়। তো এই ক্যারেক্টারটা সবসময় আমার বাবার সেন্স অফ হিউমার যেরকম বিয়ে করে, তো সেইটা আমার মনে হয় সেটা খুবই স্ট্রং একটা কোয়ালিটি। অনেক দারুণ, শুনতেই ভালো লাগছিল একজন সন্তানের কাছে বাবার এই যে গর্বের একটা জায়গা, বেশিরভাগ সন্তান নিশ্চয়ই সেটা করতে চায়। আমরা অনেক কিছু জানতে চাই, কারণ ডক্টর সামন্তলাল সেন, আমরা যেটা শুরুতেই বলেছিলাম, তিনি সকল মতাদর্শের ঊর্ধ্বে ওঠা সকলের প্রিয় মানুষ, সবাই তাকে এক বাক্যে ভালো মানুষ বলেন। এই ভালো এবং সৎ মানুষটা যখন বাংলাদেশের এমন একটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব নিয়েছেন যে মন্ত্রণালয়কে সবচেয়ে অসৎ বলা হয় এবং সেখানে দুর্নীতির আখড়াও বলা হয়, তিনি কি আসলে তার সততা দিয়ে সেগুলো পরিবর্তন করতে পারবেন? বিরতির পর বরং ফিরি। স্বাগত আরও একবার ঈদের বিশেষ রাজকাহনে। আমাদের সাথে বিশেষ অতিথি হিসাবে আজ যুক্ত আছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এবং তার পরিবারের সদস্যরা। আছেন আমাদের সাথে রত্না সেন এবং ডাক্তার অনাবিল সেন, তার পুত্র। আমরা আবারও আলোচনাতে ফিরতে চাই মাননীয় মন্ত্রীর সাথে। মাননীয় মন্ত্রী, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আসলে স্বাস্থ্য খাত নিয়ে মানুষের অনাস্থার জায়গা সবচেয়ে বেশি। আমাদের এখান থেকে যে পরিমাণ রোগী দেশের বাইরে চলে যায়, তাদের সাথে আমরা যখন কথা বলি, আমরা তো যেতে চাই না। তাদের কাছে একটা কথাই হয় যে এই দেশের মন্ত্রী এমপিরা যদি বাইরে চিকিৎসা নেয় তার মানে তো এই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না, আমরা কেন আস্থা পাবো? আপনার কি মনে হয়, কিভাবে আমরা ফিরে নিয়ে আসবো আস্থা? মানে কথাটা অনেক অবশ্যই সত্যি কথা আমি মনে করি যে আমাদের মন্ত্রী মহোদয় কিংবা সংসদ সদস্যরা যদি দেশেই চিকিৎসা নেন তাহলে সাধারণ মানুষের চিকিৎসা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি মন্ত্রী হওয়ার পরে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম বিভিন্ন বিভাগে বিভিন্ন হাসপাতালে গিয়েছি। আমি অনেক হেলথ কমপ্লেক্স, প্রাইভেট ক্লিনিক, সব জায়গায়। তো আমার যেটা মনে হচ্ছে যে মানুষের আস্থা নাই, কথাটা আমি অস্বীকার করব না। মানুষ একটা সামান্য কিছু হলেই বিদেশ চলে যায়। আবার দেখেন আমাদের হাসপাতালে, আমার যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, সেখানে ভুটান থেকে রুগীও আসছে, এসে চিকিৎসা করে ভালো হয়ে চলে গেছে। এই কয়েকদিন আগেও আমাকে মেয়েটা মেসেজ পাঠিয়েছে। তো এই আস্থা তৈরি করার ইয়েটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে, আমরা যারা চিকিৎসক এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী মহোদয়রা। এবং আমি মনে করি ওনারা যদি ওনাদের নিজ নিজ এলাকার হাসপাতালে যদি ওনারা চিকিৎসা নেন, মানুষের আস্থা ফিরে আসবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা দেখেন, উনি কিন্তু চক্ষু দেখাতে 10 টাকা টিকিট কেটে তিনি, হ্যাঁ, উনি কদিন আগে আমাকে বলছেন আমি কান দেখাতে ওই ইনস্টিটিউট যাব, এটা কিন্তু উনি বলছেন। সুতরাং এই যে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, এইটাও তো একটা বিরাট
মানে মেসেজ টু দ্য পাবলিক। হ্যাঁ, আমাদেরকে আস্থা ফিরিয়ে আনতে হলে আমাদের অনেক কিছুই করতে হবে। আমাদের যেটা নিয়ে আমি কাজ করছি, স্বাস্থ্য সুরক্ষা আইন, আমাদের চিকিৎসকরা কয়জন রুগী দেখতে পারবে, কারণ এই যে কমিউনিকেশন গ্যাপটার জন্য অনেক রুগী বাইরে চলে যায়। আমরা যদি অল্প সংখ্যক রুগী দেখি, স্পেশালিস্টরা সময় দিয়ে কথা বলি, তাহলে কিন্তু রুগীরা যাবে না। এটা খুব বাস্তব সত্যি কথা, প্র্যাকটিক্যাল কথা আমি একদম, বলছি। কারণ বলাই হয়ে থাকে ডাক্তারের কথাই নাকি অর্ধেক Yes, রোগ ভালো definitely, হয়ে যায়, definitely. আর অর্ধেক ভালো হয় ওষুধ। ওই সময়টুকু আমাদেরকে দিতে হবে। তাহলে আমি একটা কথা বলি, বাংলাদেশের চিকিৎসকদের গুণগত মান পৃথিবীর কোনো অংশেই কম না, কিন্তু আমাদের দেশের চিকিৎসকদের যে কোয়ালিটি, যে নলেজ আছে, আর এখন তো সব হাতের মধ্যে। আপনি ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন যে আমেরিকাতে কোথায় কি চিকিৎসা হচ্ছে, ঢাকায়। আমরা তো জোড়ামাতার বাচ্চা সেপারেট করছি এই দেশেই। সুতরাং আমরা পারবো না সেটা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই না। আমাদেরকে সেই আস্থা ফিরিয়ে আনার জন্য আমি কাজ করছি। আমার সময় লাগবে, আর আমি একা পারবো না। এটার মধ্যে আমার সমস্ত চিকিৎসক ভাই বোনদের সাহায্য লাগবে, আমার নার্সদের সাহায্য লাগবে, প্যারামেডিক্স। একটা হাসপাতালের সব কিছু ডিপেন্ড করে শুধু ডাক্তারের উপর না, কিন্তু নার্সদের একটা বিরাট ভূমিকা আছে। নার্সরা যদি রোগীদেরকে প্রথম রিসিভ করে, তাদেরও অ্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং সবাই একসাথে মিলে কিন্তু হাসপাতালের সুনাম, ডাক্তারদের সুনাম নির্ভর করে। এবং আপনি এই দায়িত্বে আসার পরেই প্রথমেই আপনি কি কাজটা করেছেন, যেটা মনে হয়েছে যে আমাকে প্রথমে আগে এই কাজটা করতে হবে, বা করছেন যেটা? না, আমি তো প্রথমেই যেটা বলছি যে আমার একটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারটাকে আমাকে ঠিক করতে হবে। আমাদের চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতিটা ঠিক রাখতে হবে। এবং এই চিকিৎসকদের যে স্বল্পতার কথা আমাদের দেশে, যে 60 জন বা 70 জনের বিপরীতে একজন মাত্র ডাক্তার, এইটা একটা বিরাট ফ্যাক্টর। এইটা কিভাবে সমাধান করা যাবে? এটা নিয়ে আমি গত 2-3 দিন ধরে কাজ করছি, যে আমি অতি সত্বরই এ নিয়ে আমি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পাবলিক সার্ভিস কমিশনের সাথে কথা বলবো, যে আমরা যেন স্পেশাল বিসিএস করে আরও কিছু ডাক্তার নিতে পারি বিসিএস এর মাধ্যমে। তা না হলে কিন্তু এই সংকটটা থেকেই যাবে। কারণ একটা ডাক্তারের পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনার করার অধিকার আছে, সে পড়াশোনা করবে, এটা তাকে দিতে হবে। কিন্তু এখন যারা এই গ্রামে উপজেলাতে থাকে, চলে আসে, ওই গ্যাপটা হয়, এই গ্যাপটা পূরণ করার মতো কেউ থাকে না। সুতরাং আমরা যদি নতুন বিসিএস এর মধ্যে আরও চিকিৎসক নিতে পারি। তারপরে আরেকটা জিনিস আমার মনে হলো এই কয়দিনের অভিজ্ঞতা থেকে, স্পেশালাইজেশন, যেটা একটা গ্রুপ আছে সরকারি গাইনিতেই পোস্ট গ্রাজুয়েশন করবে, এত দরকার তো নাই। আমরা যদি একটা সবাই বসে একটা ভাগ করে দিই যে আমাদের চাহিদা অনুযায়ী মেডিসিনে দরকার, সার্জারিতে দরকার, গাইনিতে কি দরকার, এগুলো করে যেতে পারলে একটা সুন্দর একটা সেট আপ তৈরি করা যাবে। এবং আমাদের দেশের যে সমস্যাটা, সংকটটা সবসময় আমরা দেখি, সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, আমাদের ইনস্টিটিউটে যত না আমরা সময় দেই, তার চেয়ে বেশি প্রাইভেটে দিই। কারণ আমার লাভের জায়গা। অবশ্যই ডাক্তাররা তার নিজের ব্যক্তিগত লাভ দেখবে, নানা কিছু দেখবে, কিন্তু নানা সময় নানা রকম সিদ্ধান্ত হয়েছে স্যার, যে তারা বিকালবেলা প্র্যাকটিস করবে নিজের হাসপাতালে, নানা সময়, কিন্তু সেটা আসলে মানে স্থায়ীভাবে কিছু হয় না। প্র্যাকটিস করার রাইট আছে, করবে। নিশ্চয়ই, হ্যাঁ। আমার সরকারি হাসপাতালে রোগীদেরকে দেখার পরে প্র্যাকটিস করবে, এটা অসুবিধা কি? একদম অসুবিধা আমিও তো একসময় করছি। অবশ্যই। এবং এই যে ডাক্তারদের যে পরবর্তীতে প্রাইভেট প্র্যাকটিসে যাওয়ার সময় যে সময়টা দেন, যত্নটা করেন, সেটা হাসপাতালে এসে হচ্ছে কিনা, এটা কি নিশ্চিত করা যাবে? এটা যাবে, সময় লাগবে, আর কি সময় লাগবে। আমি তো মনে করি যে আজকে শোনেন, আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত, আমি অধ্যাপক অমুক সব কিছু কিন্তু এই হাসপাতালের রুগীদের জন্য। রুগীরা আছে বলেই কিন্তু আমি অধ্যাপক হতে পারছি, ছাত্ররা আছে দেখে আমি অধ্যাপক। সুতরাং আমাকে হাসপাতালে এবং কলেজে তো মানে সময় দিতে হবে, আমার ছেলেদিকে পড়াইতে হবে, তাই না? আমাদের সময় তো এটা অনেক বেশি ছিল, এখন রোগীর চাপ বেশি, এটা সত্যি কথা। কিন্তু আমি মনে করি যে এটা সম্ভব হবে এবং একটু সময় লাগবে আর কি। আমি একটু রত্না সেনের কাছে আসি। যে কথাটা আমরা বলছিলাম, যে তার সততার কথা বলছিলাম, এবং আমাদের দেশে আসলে আমরা যখন একজন মন্ত্রী হন, আমাদের রাজনীতিটা এমন যে যারা মন্ত্রী হন, জনগণ মনে করেন যে এই মন্ত্রী হয়েছে আমাদের টাকা পয়সা সব খেয়ে ফেলবে, এই মন্ত্রী হয়েছে অসৎ হয়ে যাবে, এই মন্ত্রী হয়েছে আমাদের সেবা যত্ন করবে না। আমরা দেখি ডক্টর সামন্তলাল সেন এখনও চিকিৎসা সেবাটা করে যাচ্ছেন, তিনি মন্ত্রী হয়েছেন বলে শেষ করেন নাই। আপনার জায়গা থেকে কি মনে হয় যে আসলে ডক্টর সামন্তলাল সেন যা করছেন তার বাইরেও আসলে অনেক কিছু করার আছে? তা তো আছেই, কেন আমাদের দেশে এত সমস্যা আছে যে এটা শেষ হয় না। তবে সে সিনসিয়ারভাবে চেষ্টা করছে, তো আমার মনে হয় যে এক পর্যায়ে যে অনেক ইমপ্রুভমেন্ট দেখা যাবে, মানুষ দেখতে পারবে
এটা হ্যাঁ, আমাদের দেশের তো সাধারণ যারা জনগণ আছে তার খুবই দরিদ্র মানে জনগণ যারা চিকিৎসা নিতে আসে, এবং যেটা মাননীয় মন্ত্রী শুরুতেই করার চেষ্টা করেছেন যে যার যার জায়গা থেকে যাতে সে কমিউনিটি ক্লিনিক বা প্রাথমিক স্বাস্থ্য সেবাটা যেন এই দেশের মানুষজন পায়। ঢাকা মেডিকেলে গেলে আমরা চিত্রটা ভয়ঙ্কর দেখতে পাই। আপনার কি কখনো নিজে মনে হয়েছে যে কোনো হাসপাতালে আসলে এই দৃশ্যপটটাই বদলে যাওয়া উচিত, নতুন কিছু হওয়া উচিত? তা তো অবশ্যই উচিত, এটা সবসময় বলি। আর আমার হাজবেন্ড সবসময় বলে যে মানুষের কথা শুনতে হবে, তারা কি চাচ্ছে সেটা বুঝতে হবে, এবং মানুষের কথা শোনার মধ্যে আসলে ওই সব সংকটটার সমাধান করা আসলেও সম্ভব যদি আমি মনোযোগ দিয়ে শুনি এবং তাকে অনুভব করার চেষ্টা করি। অনাবিল সেন, যে জায়গাটা আসছে বাবার সূত্র ধরে আপনি নিজেও ডাক্তার হতে যাচ্ছেন এবং বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশে গিয়েছেন পড়াশোনা করার জন্য, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নাই। আপনার কি মনে হয় যে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা পাল্টাতে হলে বাবাকে কোন দিকটা আগে আসলে নজর দেওয়া উচিত? স্বাস্থ্য খাত নিয়ে আমাদের অনেক অভিযোগ করে, কিন্তু এটা খালি বাংলাদেশের না, এটা পৃথিবীর সব দেশেই স্বাস্থ্য খাত নিয়ে অনেক অভিযোগ। আসলে চ্যালেঞ্জ, আমাদের অনেক সমস্যা, এগুলো একটা চ্যালেঞ্জকে করা খুবই ডিফিকাল্ট, যেখানে অনেক অনেক চ্যালেঞ্জ এসেছে। তো আমার বাবাকে সিকোয়েন্সিয়ালি এক একটা হ্যান্ডেল করতে হবে। বাট যেটা আমি একটা প্রায়োরিটি বলবো হলো পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারটাকে আমাদের স্ট্রেংথেন করা ছাড়া একটা কান্ট্রি, আপনি যতই দেশ দেখেন যাদের হেলথ আউটকাম ভালো হচ্ছে, যারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের দিকে আগাচ্ছে, সবই কিন্তু মেইনলি ওদের ইনভেস্টমেন্ট অন প্রাইমারি হেলথ কেয়ার অনেক স্ট্রং। যেটা আইসল্যান্ডিক কান্ট্রিজ ওদের, তারপরে অনেক ইউরোপিয়ান কান্ট্রি। তো আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের ইনফ্রাস্ট্রাকচারটা আরও স্ট্রং করতে হবে, প্রাইমারি হেলথ কেয়ারের স্পেন্ডিং করে। প্রাইমারি হেলথ কেয়ার স্পেন্ডিং করার জন্য কিন্তু লাখ লাখ কোটি টাকা লাগে না, যেই পরিমাণ টাকা লাগে আমাদের মতো দেশের জন্য, আমরা যদি ওই টাকাগুলো প্রাইমারি হেলথ কেয়ারে ইনভেস্ট করি, ওই রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক ভালো হবে। তো আমার মনে হয় এইটা একটা দিক যেটা আমার বাবা দেখতে পারে। অনেক ধন্যবাদ। সেটা আমরা বলছিলাম, কারণ এখানে আসলে বার্ন ইনস্টিটিউটের বা 10টা সিট থেকে একটা 500 বেডের যখন হাসপাতাল তৈরি করতে পারে একটা মানুষ, যিনি লেগে থেকে যে তিনি সেটা করতে চান, এবং বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট যেটি, তিনি নিশ্চয়ই চাইলে দেশের অবকাঠামোগত উন্নয়ন অনেক কিছু হবে। কেন এখনও ফ্লোরে মানুষ থাকবে, রোগীরা থাকবে, সেই জায়গাটা থেকেও তিনি নিশ্চয়ই উঠে আসার পরিকল্পনা করছেন। আমরা বিরতির পর সেটা জানতে ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন ঈদের বিশেষ রাজকাহনে। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। আমরা মাননীয় মন্ত্রী, আপনার কাছে জানতে চাই যে স্বাস্থ্য খাতে বলা হয়ে থাকে যে অবকাঠামোগত যে কথাটাই অনাবিল সেনও বলছিলেন একসাথে, ডক্টর অনাবিল সেন, যে এখনও পর্যন্ত ঢাকা মেডিকেলে একটা সিটের জন্য যে পরিমাণ লড়াই, কারণ আমাদের আস্থা কিন্তু আছে, ওইটা দেখলে বোঝা যায় যে আমরা আসলে চিকিৎসা করতে চাই, কিন্তু আমি যখন ফ্লোরে শুয়ে থাকবো, আমার যখন ডাক্তার নাই, তখন ওইটা অনেক কষ্টকর। বাংলাদেশ যে হারে এগিয়েছে, এই দৃশ্য তো হওয়ার থাকার কথা না। এটা কি পরিবর্তন হবে কিনা? এটা খুব সত্যি কথা। আমাদের যে কারণ আমরা এখন মানে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি ক্রিকেটে, সেই সময় আমার ঢাকা মেডিকেলে মাটিতে রুগে থাকা, আমি গেছিলাম নড়াইলে, ওইখানেও সে একই দৃশ্য আমি দেখেছি। তো ও যেটা ডক্টর অনাবিল যেটা বললো, আমার ছেলে, আমিও বিশ্বাস করি, এই আমার এই গত 4 মাসের বেশি হলো মন্ত্রী হওয়ার পরে, যে আমাদেরকে পাবলিক হেলথ এবং প্রাইমারি হেলথ কেয়ারটাকে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আমরা যদি এটা জোর দেই, আমার এই হাসপাতালে রুগীদের চাপ কমবে। আমার মেডিকেল কলেজ তো শুধু রুগীর সেবা না, এখানে শিক্ষা, গবেষণা সব কিছু হইতে হবে। কিন্তু যে অবস্থায় রুগীরা থাকে, আমার ছাত্ররা যে অবস্থায় দেখে, ভালো শিক্ষা দেওয়া সম্ভব না। তো সুতরাং আমি প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে, আমি এনসিডি যে নন কমিউনিকেবল ডিজিজ, আমি যদি উপজেলাতে এই নন কমিউনিকেবল ডিজিজের উপরে জোর দিতে পারি, তাহলে আমি যদি মানুষকে ব্লাড প্রেশার, ডায়াবেটিস চেক আপ করতে পারি রেগুলার, তাহলে রুগীর চাপ কিন্তু হবে, এত বড় বড় ইনস্টিটিউট দরকার হবে না, কারণ রোগ তখন কম হবে। তো সেই লক্ষ্যেই আমাদেরকে কাজ করতেছি। আমরা আশা করি রাতারাতি তো হবে না, আমার 5 বছরের শেষের দিকেও যদি আমি একটা কিছু পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে মনে করব যে আমি কিছুটা করতে পারব। ছোট করে কঠিন প্রশ্নটা শেষে করেই ফেলি। স্বাস্থ্য খাতে আসলে দুর্নীতির কথা আপনি নিজেও জানেন, ভয়ঙ্কর রকমের মহামারী যাকে বলে, ওই রোগ মুক্তি কেমন করে ঘটবে আমরা জানি না, আপনি কি জানেন কিনা?
না, দুর্নীতি তো ডেফিনেটলি দুর্নীতি আমি জীবনে কোনোদিন করি নাই, আমার জীবনে কোনোদিন দুর্নীতির আশেপাশে যাইনি, এবং দুর্নীতিতে আমি কোনোদিনই প্রশ্রয় দিব না। এ ব্যাপারে জিরো টলারেন্স, এবং এটা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আমাকে বলছেন যে তুমি দুর্নীতির কে বন্ধ করার জন্য যা যা করা দরকার আমি তোমার সাথে আছি। তো সুতরাং আমি একদিনে তো আর দুর্নীতি বন্ধ করা যাবে না। আমি কাজ শুরু করেছি, আমি বুঝতে পারছি কোথায় কোথায় কি হচ্ছে, আমি সেগুলো নিয়ে কাজ করছি। আশা করব যে আমি দুর্নীতি 100% না কমাইলেও ডেফিনেটলি এটা কমায় নিয়ে আসতে পারবো। 100% দুর্নীতি পৃথিবীর কোনো দেশেই কেউ কমাইতে পারে নাই, পৃথিবীর সব দেশেই দুর্নীতি হয়। তবে স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতিটা একটা মানে খুব সেন্সিটিভ একটা যন্ত্র পড়ে আছে 10 বছর আগে কিনা হইতে, যন্ত্রটা খুলেই নি, এটা মানুষকে কষ্ট দেয়। আমার সংসদে দাঁড়িয়ে শুনতে হয় অমুক জায়গায় এক্সরে মেশিন আছে কিন্তু বন্ধ। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি এক্সরে মেশিন তখনই কিনবো যখন ওই জায়গায় আমি একজন এক্সরে টেকনিশিয়ান দিতে পারবো। টেকনিশিয়ান দিতে না পারলে আমি মেশিন কিনে ফেলে রাখার পক্ষে আমি না। এটা একদম স্পষ্ট এবং কষ্টভাবে আমি বলে দিয়েছি, আমি সেইভাবেই কাজ করব। অনেক ধন্যবাদ, আপনি শুরু করেছেন, আমরাও আপনার সাথে আছি, নিশ্চয়ই এখানে ভালো কিছু হবে। রত্না সেন, শেষ মুহূর্তে জানতে চাই একজন সামন্তলাল সেন সম্পর্কে কিছু আপনার কাছে, তার ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান বা তাকে আপনি কেমনভাবে দেখতে চান? আমি তো চাই যে যেই সম্মান নিয়ে সে আছে এই সম্মানটা সবসময় রাখতে পারে। আমাদের দেশের মানুষ যেন মনে রাখতে পারে যে এই একটা মন্ত্রী আসছিল যে আমাদের যেন করে গেছে সারা জীবন। অনেক সুন্দর চাওয়া। আর ডক্টর অনাবিল সেন, আপনার কাছ থেকে জানতে চাই। তো আমি করছি, আমিও একজন সাধারণ মানুষ এই দেশের, সাধারণ মানুষের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার কৃতজ্ঞতা জানাই আমার বাবাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমি তার কাছে এবং আমাদের স্বাস্থ্যখাত থেকে আমার যে চাওয়া যে এই পরিবর্তনগুলো, আপনি দুর্নীতির কথা বলছেন, এগুলা একার পক্ষে সম্ভব না, একা স্বাস্থ্য খাতের পক্ষেও সম্ভব না, এটা সবার সম্মিলিত এফোর্ট লাগবে। সেজন্য আমি সবার কাছ থেকে একটু পেশেন্স রিকোয়েস্ট করব, অ্যান্ড আমার বাবা কাজ করে যাবে। অ্যান্ড আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমার বাবা স্বাস্থ্য খাতটাকে যা পেয়েছে আর যা রেখে যাবে তার মধ্যে কিছু পার্থক্য আপনারা অবশ্যই দেখতে পারবেন। খুবই সুন্দর কথা। শেষ মুহূর্তে একটা মন্তব্য আপনার কাছ থেকে মাননীয় মন্ত্রী জানতেই চাই, আপনার কি আশা আসলে এই দেশের মানুষের জন্য আপনি কি করতে চান শুধু তাদের জন্য? আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমি কৃতজ্ঞ, আমাকে একটা সুযোগ দিয়েছেন। আমার বাবা মা, স্বর্গীয় বাবা মার আশীর্বাদে আমি আজকে মন্ত্রী হতে পেরেছি। তো এত বড় উপরওয়ালার কাছ থেকে যে সম্মানটা আমি পেলাম, আমি চেষ্টা করব এই সম্মানের উপযুক্ত মর্যাদা দিতে, এই চেয়ারের মর্যাদা দিতে। সাধারণ মানুষ যে আমি নিজে এমন গ্রাসরুট লেভেল থেকে আসছি যে আমি এত মানুষের সাথে মিশছি, আমি এখনও জানি, এখনও বহু লোক আমার কাছে আসে যে মানুষের কি কষ্ট। অন্তত যদি তাদের মুখে কিছুটা হাসি ফোটাতে পারি, চিকিৎসা ব্যবস্থাটা তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলেই মনে করব আমি সার্থক, এবং আমি সেই লক্ষ্যেই কাজ করব। এই যে একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও আপনি এখনো পর্যন্ত সবার চিকিৎসা দেন, মানে কেন? অনেকেই তো মনে করে আমি মন্ত্রী হয়ে গেছি, এখন আর আমি কাজটা করতে পারবো না। তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম যে আমি প্রত্যেক শনিবারে হাসপাতালে যাব। উনি বলছেন তুমি অবশ্যই শনিবারে কেন, তোমার যখন ইচ্ছা তখন যাবে। এবং আমি প্রত্যেক শনিবারে যাই। আমার কাছে রুগীরা আছে, শুধু বার্ন পেশেন্ট না, বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে কারো ক্যান্সার, কারো সেটা আসে, এবং আমি সবার সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিই। আমি এটা করে যাব, যতদিন আমি বেঁচে আছি আমি করে যাব। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার এই আশা থাকুক, তাহলে আমরাও সেখানে আশান্বিত হই যে একজন সৎ মানুষ এবং যিনি আসলেও নিবেদিত প্রাণ সকল মানুষের জন্য, সেই মানুষটার দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। আমরাও আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ মুক্তি ঘটবে এবং আমরা সবাই ধীরে ধীরে একটা উন্নত চিকিৎসা ব্যবস্থার মধ্যে ঢুকে যেতে পারবো। সবাইকে ঈদ মোবারক, এবং আমাদের যারা অতিথি আছে তাদের কাছ থেকে আমরা শেষ মুহূর্তে সবাইকে ঈদ মোবারক জানাই। আমিও সবাইকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদ মোবারক জানাই। সবাইকে ঈদ মোবারক। দর্শক সবাই ভালো থাকবেন।